মুভিটির শুরুতে আমরা এই মুভির লিড ক্যারেক্টার জেসন স্টেথামকে দেখতে পাই। এই মুভিতে যার নাম অ্যাডাম ক্লে। ক্লে মূলত একজন বিকিপার, সে একজন মধু সংগ্রহকারী। একটি কমপ্লেন পাওয়ার পর ক্লে তখন মিসেস পার্কারের বাড়ি থেকে মৌমাছি সরিয়ে আনার জন্য যায়। সেখানে যাওয়ার পর সবগুলো মৌমাছিকে একটি ব্যাগের ভিতর ভরে সে মিসেস পার্কারের সাথে দেখা করে। পার্কারকে সে জানায় সবগুলো মৌমাছি সে সাথে করে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি এই এরিয়াতে আরো অনেক মৌমাছি থাকার কারণে সবগুলো মৌমাছিকে ধরার জন্য মিসেস পার্কারের বাংলো বাড়িতে ক্লের কয়দিন থাকতে হবে। মিসেস পার্কারেরও ক্লেকে দেখার পর তার ছেলের কথা মনে পড়ে যায়। এই জন্য সে ক্লেকে বলে যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকতে পারো। সো যাই হোক, সেখান থেকে বাংলো বাড়িতে আসার পর ক্লে তার কাজে লেগে পড়ে। বাইরে তার আগে থেকে পেতে রাখা অনেকগুলো বাক্স থেকে মধু কালেক্ট করে। আর অন্যদিকে মিসেস পার্কার তখন তার অফিসের কাজ করছিল। সে যখন কাজ করছিল তখন পার্কার দেখতে পায় তার ল্যাপটপে অটোমেটিক্যালি একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। আর সেখানে লেখা আছে আপনার ল্যাপটপে একটি ভাইরাস ঢুকে পড়েছে। এখন আপনি যদি এই ভাইরাসের হাত থেকে আপনার ইনফরমেশন বাঁচাতে চান তাহলে এই নাম্বারে কল করুন। মেসেজটি পড়ার পর বৃদ্ধ পার্কার তখন কিছু না বুঝে তাকে কল করে বসে। অন্যদিকে তখন একটি কল সেন্টার থেকে পার্কারের কলটি মিকি নামের একটি লোক ওঠায়। এই মিকি মূলত একজন হ্যাকার। পার্কার যখন মিকিকে বলে আমার কম্পিউটারে একটি ভাইরাস ঢুকে পড়েছে, তখন মিকি পার্কারকে ভয় দেখাতে বলে সত্যি এই ভাইরাসটি অনেক ভয়ঙ্কর একটি ভাইরাস। আপনি যদি এখন আমাদের মাধ্যমে ভাইরাসটি না ঠিক করেন তাহলে আপনার কম্পিউটারে সব ইনফরমেশন চলে যাবে। এই কথা বলে সে পার্কারকে একটি রিমোট কন্ট্রোল অ্যাপস ডাউনলোড করতে বলে। পার্কার তার ল্যাপটপে সেই অ্যাপসটি ডাউনলোড করার পর মিকি তার টিমকে বলে এখন তোমাদের হ্যাকিং কিভাবে করতে হয় সেটা আমি শিখাবো। এই কথা বলে মিকি পার্কারের অ্যাকাউন্টে $50,000 ট্রান্সফার করে দেয়। এরপর সে পার্কারকে বলে ভুলবশত আপনার অ্যাকাউন্টে $50,000 ট্রান্সফার হয়ে গেছে। বিশ্বাস করুন আমি একজন গরিব মানুষ, এই $50,000 যদি আপনি আমাকে ব্যাক না করেন তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। চেক করার পর পার্কার যখন দেখতে পায় সত্যি সত্যি তার অ্যাকাউন্টে $50,000 চলে আসছে, তখন সে সহজ সরল মনে মিকিকে তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তার নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেখানে লগ ইন করে। আর পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে তার ল্যাপটপটিকে মিকি হ্যাক করে ফেলে। এরপর মিকি পার্কারের অ্যাকাউন্ট থেকে $2 মিলিয়ন সরিয়ে তার অ্যাকাউন্ট একদম জিরো করে ফেলে। আর অন্যদিকে সেদিন রাতে ক্লে অনেক মধু সংরক্ষণ করার পর সে যখন পার্কারকে দেওয়ার জন্য এক জার মধু নিয়ে তার বাড়িতে আসে, তখন অনেকক্ষণ ধরে দরজায় নক করার পর কেউ ভিতর থেকে কোনো অ্যান্সার দিচ্ছিল না। আর এই বিষয়টা তখন ক্লের একটু সন্দেহজনক মনে হয়। এই জন্য ক্লে একটি ছুরি হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে যাওয়ার পর সে যখন সবকিছু ভালোভাবে চেক করছিল, ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে পার্কারের মেয়ে এমা এসে তাকে গান পয়েন্টে নিয়ে আসে। এই এমা মূলত একজন FBI অফিসার। এমা যখন তাকে গান পয়েন্টে নিয়ে আসে তখন ক্লে এমাকে বলে তোমার মার মৃত্যুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এমা তখন দেখতে পায় তার মার রুমের ভিতর তার মা ডেড বডি পড়ে আছে। এটা দেখার পর তো সে একদম কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ আসার পর পার্কারের মার্ডারের মামলায় সন্দেহভাজন হিসাবে ক্লেকে গ্রেফতার করে। এমা তার সহকর্মীদেরকে জানায় সে 100% শিওর ক্লে তার মাকে মেরেছে, কারণ সে নিজের চোখে দেখেছে পারমিশন ছাড়া এই লোকটি একটি নাইফ নিয়ে তার মার রুমের ভিতর ঢুকে পড়েছিল। এইসব কথা শোনার পর পুলিশ ক্লেকে শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়, কারণ ডেড বডি দেখার পর পুলিশের মনে হচ্ছিল আমার মা হয়তো সুইসাইড করেছে। সো যাই হোক, ক্লেকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ আর পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের সন্দেহ সত্যি হয়। তারা তখন এমাকে বলে ক্লে তোমার মাকে মারেনি, তোমার মা নিজে নিজেই সুইসাইড করেছে। এই কথাটি শোনার পর এমা মোটেও এই কথাটি বিশ্বাস করছিল না, কারণ এমার মা সারা জীবন অন্যদেরকে বাঁচাতে তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল, কারণ সে আমেরিকার অনেক বড় একটি চ্যারিটির ম্যানেজার ছিল। সো যাই হোক, সেদিন রাতে এমা সে বাংলো বাড়িতে গিয়ে ক্লেয়ারকে সরি বলে। সে বলে তোমাকে সন্দেহ করা আমার ঠিক হয়নি। এমা তখন ক্লেকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর এমা ক্লেকে বলে তুমি হয়তোবা জানো না আমার মা টাকার জন্য সুইসাইড করেছে, আর এই ব্যাপারটা আমি তার ল্যাপটপ চেক করার পর জানতে পেরেছি। যেহেতু আমার মা একজন চ্যারিটির ম্যানেজার ছিল, তাই সেই চ্যারিটিতে খাবার টাবার দেওয়ার জন্য আমার মার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় $2 মিলিয়ন মতন ছিল। আমার মা কম্পিউটারের ব্যাপারে তেমন কিছুই জানতো না, আর এই সুযোগটি কাজে লাগে একদল হ্যাকার আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব করে ফেলেছে। সে জানতো এই টাকাগুলো ছাড়া চ্যারিটির বাচ্চারা না খেয়ে মারা যাবে, আর এই জন্য সে এইসব নিজের চোখে দেখতে পারবে না বলে সে সুইসাইড করে ফেলেছে। আর যারা এই হ্যাকিং এর কাজটি করেছে তারা অনেক বড় একটি কোম্পানির হয়ে কাজ করে, এই জন্যই তারা একের পর এক কুকর্ম করার পরও তারা ছাড় পেয়ে যায়। এইসব কথা শোনার পর তো ক্লে একদম রেগে ফায়ার। সে আমাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে এসে ক্লে একটি স্যাটেলাইট ফোন ইউজ করে তার হেডকোয়ার্টারে ফোন করে। কলটি রিসিভ করার পর সেখানকার অফিসাররা ক্লেকে বলে তুমি না রিটায়ার হয়ে গেছো, তারপরও কেন ফোন করেছো? সে বলে তেমন কিছু না, কিছু হারামিদের ব্যাপারে ইনফরমেশন বের করতে হবে যাদেরকে কিনা FBI খুঁজে বের করতে পারেনি।
কিছুক্ষণ খোঁজার পর হেডকোয়ার্টার থেকে যখন ক্লেকে কিছু মানুষের নাম আর একটি লোকেশন পাঠানো হয়, লোকেশনটি পাওয়ার পরই এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্লে সেই লোকেশনে চলে যায়। সেখানে সাথে করে ক্লে 2 গ্যালন পেট্রোল নিয়ে যায়। তাকে এই অবস্থা দেখে সিকিউরিটি গার্ডরা যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তখন ক্লে তাদেরকে বেধড়ক পেটায়। সিকিউরিটি গার্ডদেরকে মেরে ক্লে সোজা সে অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পর সে সবাইকে বলে মনোযোগ দিয়ে আমার কথা শোনো, কিন্তু কেউ তার কথা না শোনার কারণে সে একজনকে ধরে অনেক বাজাভাবে পেটায়। এরপর সে সবাইকে বলে এখন আমার সাথে সাথে বলো আর কোনোদিন আমরা হ্যাকিং এর কাজ করব না। তার এই অবস্থা দেখে ভয় পেয়ে তখন সবাই তার সাথে সাথে এই কথাই বলে। এরপর ক্লে সবাইকে বলে আমি এখন এই জায়গাটি জ্বালিয়ে দেবো, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। সত্যি সত্যি ক্লে যখন পেট্রোল ডালা শুরু করে দেয় তখন তারা ক্লেকে সাইকো ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এইসব দেখার পর মিকি নামে সেখানকার ম্যানেজার কিছু সাঙ্গুপাঙ্গু নিয়ে ক্লের কাছে আসে। আর মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ক্লে তাদের সবাইকে পিটিয়ে সে অফিসে একটি টাইম বোমা লাগিয়ে দেয়। তারপর সে মিকিকে বলে কেউ যদি এখন তোমাদের অফিসে ফোন করে তাহলে তোমাদের অফিসে আগুন লেগে যাবে। এই কথাটি শোনার সাথে সাথে মিকি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ক্লে সেই অফিস থেকে বের হওয়ার সাথে সাথে সেই অফিসে একজন ফোন করে। আর এর ফলে বিশাল একটি ব্লাস্টের মাধ্যমে সম্পূর্ণ অফিসটি উড়ে যায়। সো যাই হোক, কিছুক্ষণ পরে এই ব্যাপারটি মিকি তার বস ম্যাটকে ফোন করে জানায়। সে ম্যাটকে বলে কিছুক্ষণ আগে একজন সাইকো আমাদের অফিসে আসছিল। সে একাই সবগুলো সিকিউরিটি গার্ডদেরকে মেরে আমাদের সম্পূর্ণ অফিসটিকে উড়িয়ে দিয়েছে। সে শুধুমাত্র নিজের ব্যাপারে একটি জিনিসই বলেছে, সে একজন বিকিপার। এই কথাগুলো শোনার পর ম্যাট মিকিকে বলে গর্তবের বাচ্চারা একজন বিকিপার হাতে মার খেয়েছে। ওকে ব্যাপার না, তুমি এক কাজ করো, 2 দিনের ব্যাপারে তোমরা সবচেয়ে বড় যে স্ক্যাম করেছিলে সার্ভার থেকে সেই ইনফরমেশন বের করে চেক করলে তোমরা তাকে খুঁজে পাবে। তাকে খুঁজে বের করার পর তাকে মারতে আমি তোমার কাছে কিছু লোক পাঠাচ্ছি। এই কথা বলে ম্যাট ফোন রেখে দেয়। সো যাই হোক, আর অন্যদিকে এমার তখন সে পুরে যাওয়া অফিসের সামনে ছিল। এমার কলিগরা আমাকে জানায় এখান থেকে নাকি অনেক মানুষ হ্যাকিং এর কাজ করত, আর এর জন্যই নাকি একজন বৃদ্ধ লোক এসে তাদের সম্পূর্ণ অফিসটিকে উড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে মিকি তাদের সার্ভার থেকে ইনফরমেশন বের করে তারা যখন পার্কারের বাড়ির সামনে আসে তখন সেখানে তারা ক্লেকে দেখতে পায়। ক্লে চলে যাওয়ার পর তারা বন্দুক দিয়ে ক্লে সবগুলো মৌমাছিকে মেরে ফেলে। এরপর তারা ক্লেকে খুঁজতে খুঁজতে তার বাংলো বাড়িতে চলে যায়। আর এরপর যে তাদের সাথে কি হয় তা আমি আপনাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না, কারণ ক্লে তাদেরকে এমন বাজাবে মারে যেটা দেখার পর যে কোনো সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। সবাইকে মারার পর ক্লে মিকিকে ধরে তার হাতের আঙ্গুল কেটে দেয়। সামহাও মিকি সেখান থেকে পালিয়ে একটি ব্রিজের উপরে এসে সোজা ম্যাটকে ফোন করে। সে ম্যাটকে বলে সে সাইকো বিকিপারটি সবাইকে মেরে আমার হাতের আঙ্গুল কেটে দিয়েছে। তাকে সামনে থেকে দেখার পর আমি বুঝতে পারি সে আসলে মানুষ না, সে একজন নরপিশাচ। সে নাকি এখন তোমাকে মারার জন্য তোমার কাছে আসবে। মিকি যখন ম্যাটের সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে ক্লে চলে আসে। সে তখন মিকিকে একটি রশি দিয়ে গাড়ির সাথে বেঁধে গাড়িটিকে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেয়। আর সেখানে যে কি হচ্ছে ম্যাট আসলে ফোনের মধ্যে সবকিছুই চুপ করে শুনছিল। ম্যাটকে দেখে মনে হচ্ছিল ভয়ে তার নিচে প্যান্ট ভিজে গেছে। তাকে মারার পর ক্লেয়ার তখন ফোনটি উঠিয়ে ম্যাটকে বলে তুই যেই হয়ে থাক না কেন তোকে আমি খুঁজে বের করে মেরে ফেলবো। এই কথা শোনার পর ম্যাট ক্লেয়ারকে বলে তুমি হয়তোবা জানো না আমি আসলে কে। ক্লেয়ার তখন বলে তুই কে সেটা আমার জানার দরকার নেই, আমি কে সেটা তুই কিছুক্ষণের ভিতরে জানতে পারবি। এইসব কথা শোনার পর ম্যাট অনেক ভয় পেয়ে যায়। সে তখন তার বাবাকে গিয়ে সবকিছু খুলে বলে। তার বাবা যখন জানতে পারে একজন বিকিপার 7 জন লোককে একাই মেরে ফেলেছে, তার বাবা ডিক তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা নিয়ে তোমার মার সাথে আমি কথা বলবো। আর তার আগে একটি কথা বলে রাখি, তোমার এইসব উল্টাপাল্টা কাজ বন্ধ করতে হবে, কারণ তোমার মা যদি এইসব কাজের ব্যাপারে একবার জানতে পারে তাহলে তোমার আর আমার খবর আছে। ডিক তখন তার ওয়াইফ ড্যানিকে ফোন করে। ড্যানি যখন জানতে পারে তার ছেলে একটি ঝামেলায় পড়েছে তখন ড্যানি তার হাজবেন্ডকে বলে আমি জানি এইসব ছোটখাটো ঝামেলার জন্য তোমার আমার হেল্পের দরকার হবে না, তুমি নিজে এটা কন্ট্রোল করতে পারবে। ডিকও তখন তার সাথে একমত হয়। আর এই জন্য ডিক এফবিআইতে তার পুরনো একজন বন্ধুর কাছে ফোন করে। ডিক তাকে বলে একজন লোককে মারতে হবে, আর সেই লোকটি সাধারণ কোনো লোক না, সে একাই 7 জনকে মেরে ফেলেছে। এই জন্যই তাকে মারতে এফবিআই থেকে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যানকে পাঠাও। সো যাই হোক, সেদিন রাতে ক্লে যখন একটি পেট্রোল পাম্প থেকে তার গাড়িটিকে রিফুয়েলিং করছিল ঠিক তখনই এফবিআই থেকে পাঠানো সেই হিটম্যান সেখানে চলে আসে। হিটম্যানটি আসার পর অনেক বড় একটি মেশিন গান নিয়ে তার দিকে বৃষ্টির মতন গুলি ছুটতে থাকে। মারামারির এক পর্যায়ে ক্লে একটি মধুর ঝাড় দিয়ে তার মাথায় বাড়ি দিয়ে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর ক্লে সে মধুর মধ্যে আগুন লাগিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তাকে মারার পর ক্লে তার হাত থেকে একটি আঙুল কেটে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে এফবিআই এর হেডকোয়ার্টার থেকে তখন এই ব্যাপারটা নিয়ে ডিকের কাছে ফোন করা হয়। এফবিআই প্রধান তখন ডিককে বলে সেই লোকটি তাদের সবচাইতে পাওয়ারফুল হিটম্যানকেও ইজিলি মেরে ফেলেছে। তার মতে সে লোকটি অনেক ডেঞ্জারাস একজন লোক, এই জন্য এফবিআই ডিককে আর হেল্প করতে পারবে না। এইসব কথা শোনার পর ডিক অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমাতো তখন তার টিম নিয়ে সেই পেট্রোল পাম্পে পৌঁছে যায়।
সেখানে এমা অনেক বড় একটি মেশিন গান দেখার পর সে তার সহকর্মীকে বলে এত বড় মেশিন গান নিয়ে যে কোনো সাধারণ মানুষ ঘুরতে পারবে না। তার মানে এই মেয়েটি যেই হোক না কেন তার পিছনে অনেক বড় কারো হাত আছে। আর এদিকে এফবিআই ডিককে হেল্প না করার কারণে ডিক নিজে নিজে অনেক বড় একটি মাফিয়া দলকে ভাড়া করে। সে মাফিয়াদেরকে আগে জানিয়ে রাখে তোমরা যাকে মারতে চাইবে সে কিন্তু একজন বিকিপার। আর তখন আমরা বিকিপারদের ব্যাপারে সবকিছু ভালোভাবে জানতে পারি। ডিক বলে বিকিপাররা মূলত আমেরিকার সবচাইতে পাওয়ারফুল সিক্রেট এজেন্সির লোক। মাত্র হাতে গোনা কয়েকজন বাদে তাদের ব্যাপারে কেউ কিছুই জানে না। ইভেন তাদের এই অর্গানাইজেশনের ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্টকেও কিছু জানানো হয় না। একজন বিকিপারকে এমনভাবে ট্রেনিং করানো হয় যে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তারা একাই সম্পূর্ণ একটি আর্মি স্কোয়াডের সমান। এর পাশাপাশি তাদের যা ইচ্ছা তাই করার পারমিশন দেওয়া হয়। তারা যদি 50 কিংবা 100 জনকে মেরে ফেলে তারপরও সরকার তাদের কাছে কোনো কৈফিয়ত চাইতে পারবে না। এইসব কথা শোনার পর তো মাফিয়াদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সো যাই হোক, অন্যদিকে ক্লেয়ার তখন সে মেয়েটির হাতের আঙুল নিয়ে একটি সিক্রেট বাংকার টাইপের জায়গায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ক্লেয়ার সে মেয়েটির আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে যাওয়ার পর সে মেয়েটির কম্পিউটার থেকে ম্যাটের ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে 9 স্টার নামের একটি কোম্পানিকে খুঁজে পায়। এই কোম্পানি মূলত বৃদ্ধ লোকদের সাথে স্ক্যাম করে তাদের সব টাকা নিয়ে নেয়। ম্যাট তখন সেই কোম্পানির হেডকোয়ার্টার লোকেশন নিয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে রিসার্চ করার পর ততক্ষণে এমা জেনে যায় যে ক্লেয়ার মূলত 9 স্টার নামের কোম্পানির পিছনে পড়েছে। এজন্য সে তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে বলে তার মতে ক্লেয়ার নেক্সট টার্গেট মূলত 9 স্টার কোম্পানির হেডকোয়ার্টার। এজন্য সে তার সিনিয়র অফিসারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পুলিশ পাঠাতে। তার কথা মতো সেখানে পুলিশ আর সোয়াটের একটি স্কোয়াড পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ যখন 9 স্টার কোম্পানির হেডকোয়ার্টারে গিয়ে বলে সেখান থেকে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য, তখন 9 স্টার কোম্পানির ম্যানেজার তার বস ম্যাটের সাথে কথা বলতে বলে। পুলিশ যখন ম্যাটকে বলে সম্ভবত বিকিপার এখানে আক্রমণ চালাবে, তখন ম্যাট তাকে বলে যা হবে দেখা যাবে, তোমরা এখান থেকে চলে যাও। তার কথা শুনে পুলিশরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে ক্লে চলে আসে। আর এরপরে এখানে দুর্দান্ত একটি মারামারি শুরু হয়ে যায়। ক্লে একাই শত শত পুলিশের সাথে ফাইট করছিল। এই মারামারিটি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত চলে। একে একে ক্লে সবগুলো পুলিশ অফিসারকে মেরে সে ম্যানেজারকে ধরে ফেলে। সে তখন ম্যানেজারকে মারতে মারতে তার কাছে জানতে চায় কোম্পানির মালিককে। ম্যানেজার প্রথমে তাকে কিছু না বললেও মার খেতে খেতে সে ম্যাটের ব্যাপারে সব ইনফরমেশন তাকে বের করে দেয়। ম্যানেজার ম্যাটের ছবি দেখে ক্লেকে হাসতে হাসতে বলে তুমি তাদের কিছুই করতে পারবে না, কারণ তারা অনেক পাওয়ারফুল লোক। সো যাই হোক, ক্লে যখন সেখান থেকে সেই ইনফরমেশন নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে এমা চলে আসে। এমাকে দেখে ক্লে এমাকে বলে তোমার মার মৃত্যুর পিছনে এরাই দায়ী। এই কথা বলে ক্লে সেখান থেকে চলে যায়। ক্লে চলে যাওয়ার পর কম্পিউটারে এমা যখন ম্যাটের ছবি দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায়। আর সে কেন ভয় পায় তা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। আর অন্যদিকে বিকিপার যে 9 স্টার কোম্পানির হেডকোয়ার্টারকেও জ্বালিয়ে দিয়েছে এটা জানার পর ডিক ম্যাটকে বলে অনেক হয়েছে, এখন আমার সবকিছু তোমার মাকে খুলে বলতেই হবে। ডিক যখন ড্যানিকে ফোন করে বলে তোমার ছেলের উল্টাপাল্টা কাজের জন্য তোমার ছেলে অনেক বড় একটি ঝামেলায় ফেসে গেছে, তখন ড্যানি তাকে বলে আচ্ছা ঠিক আছে, ঝামেলার সবকিছু ইনফরমেশন ডিটেলসে তার কাছে পাঠাতে, সেই ঝামেলাটা দেখে নেবে। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জেগেছে যে ঝামেলা এফবিআই পুলিশ বা কেউ সামলাতে পারে না, সেই ঝামেলা ড্যানি কিভাবে সামলাবে। আসলে ম্যাটের মা ড্যানি মূলত নটি আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট। তার মানে বুঝতেই পারছেন ম্যাট মূলত হ্যাকিং করার এই সাহস কোত্থেকে পেল। সো যাই হোক, অন্যদিকে রিসার্চ করার পরে আমরা জানতে পারে ম্যাট যে 9 স্টার কোম্পানিটিকে হ্যান্ডেল করতো সেই কোম্পানিটি মূলত ড্যানফোর্ড কোম্পানির একটি শাখা। আর গেস হোয়াট, এই ড্যানফোর্ড কোম্পানির মালিক মূলত প্রেসিডেন্ট ড্যানি। তার মানে ড্যানির অজান্তে ড্যানির ছেলে এফবিআই সব প্রযুক্তি ইউজ করে বৃদ্ধ লোকদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে তাদের সব টাকা হাতিয়ে নিত। এমন মতে বিকিপারের নেক্সট টার্গেট মূলত ড্যানি আর তার পুরো ফ্যামিলি, কারণ বিকিপারদের কাজই মূলত সব ঝামেলা গোড়া থেকে উপড়ে ফেলা। এইসব কথা শোনার পর এফবিআই প্রধান এমাকে বলে ড্যানির পুরো বাড়িটিকে ঘিরে ফেলার জন্য, প্রেসিডেন্ট ড্যানির বাড়িতে যাতে একটি মাছিও না ঢুকতে পারে। তার কথা মতো এমা 200-300 জনের একটি স্কোয়াড দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে ঘিরে ফেলে। কিন্তু সিকিউরিটি যতই থাকুক না কেন একজন বিকিপারকে থামানোকে আর এত ইজি। প্রথমে ক্লে একটি টাকের নিচে লুকিয়ে পড়ে। নিচে চেক করার জন্য যখন সিক্রেট এজেন্সির একজন লোক টাকের নিচে আসে তখন সে তাকে মেরে তার ড্রেস পরে অন্য সব সিক্রেট এজেন্সির লোকদের সাথে মিলে যায়। এরপর সে বাড়ির সামনের গাড়িতে একটি বোম লাগিয়ে ড্রেস চেঞ্জ করে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে যাওয়ার পর ক্লে যখন ম্যাটকে হন্য হয়ে খুঁজছিল ঠিক তখনই সামহাও এমা তাকে দেখে ফেলে। তাকে দেখা মাত্রই সব এফবিআই অফিসাররা তাকে ধরার জন্য তার পিছনে উঠে পড়ে লাগে। এক পর্যায়ে ডিকের ভাড়াটে গুন্ডারা যখন ক্লেকে গান পয়েন্টে নিয়ে আসে ঠিক তখনই ক্লের আগে থেকে লাগিয়ে রাখা গাড়ি সেই বোমাটি ব্লাস্ট হয়। আর এরপর যেখানে কি পাগলামি শুরু হয়ে যায় তা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। জন উইক স্টাইলে ক্লে একাই তাদের সবার সাথে ফাইট করতে থাকে। এই মারামারিটি আপনি যতবার দেখবেন ততবারই আপনার চোখ জুড়িয়ে যাবে।
তাকে দেখার পর আমার বারবার জনৈক আর নোবডি মুভির কথা মনে পড়ে যাচ্ছিল। সো যাই হোক, একে একে সবাইকে মারার পর ক্লে যখন ম্যাটের কাছে যায়, তখন ম্যাট নিজেকে বাঁচাতে তার নিজের মাকে গান পয়েন্টে নিয়ে আসে, কারণ সে খুব ভালোভাবে জানতো ক্লেয়ার মূলত তার দেশের প্রেসিডেন্টকে মারবে না। ম্যাট যখন প্রেসিডেন্টকে গান পয়েন্টে এনে রেখেছিল, ঠিক তখনই সেখানে এমাও চলে আসে। এমা তখন ক্লেকে বলে সারেন্ডার করার জন্য। এই কথা শোনার পর ক্লে আমাকে বলে, দেখো তুমি আগে এটা ডিসাইড করো যে তুমি তোমার মার হত্যাকারীকে হেল্প করবে নাকি আমাকে। এই কথা বলার সাথে সাথে বিকিপার ম্যাটের মাথায় একটি গুলি করে, এন্ড এর ফলে ম্যাট সেখানে মারা যায়। ম্যাটকে মারার পর ক্লে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন এমা চাইলে পিছন থেকে ক্লেকে ইজিলি মেরে ফেলতে পারতো, কিন্তু তারপরও সে সেটা করে না, কারণ এমা খুব ভালোভাবে জানতো ক্লে মূলত যা করেছে সবকিছু আমার মার জন্যই করেছে। সো যাই হোক, সেখান থেকে বের হওয়ার পর আন্ডার ওয়াটার ড্রেস পরে সে সেখান থেকে পালিয়ে যায়। আর পার্ট 2 আসার ইঙ্গিত দিয়ে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।